আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম অপহরণ মামলায় গ্রেফতার হওয়া ৩ জনকে ৮ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ শুক্রবার এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া ৩ ব্যক্তি হলেন সৈয়দ আমানুল্লাহ, তানভীর ভুইয়া ও শিলাস্তি রহমান। আবেদনে বলা হয়েছে গ্রেফতারকৃতরা এমপি হত্যার পরিকল্পনায় জড়িত ছিল। তামজিদ সুমনের রিপোর্ট। এমপি আনোয়ারুলকে অপহরণ মামলায় বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ, তানভীর ভুঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই তাদেরকে এমপি হত্যার সাথে জড়িত সন্দেহে লাগাতার জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসে। এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যও দেন গোয়েন্দা প্রধান। 13 তারিখে কলকাতায় আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে পুলিশ গ্রেপ্তার ৩ জনকে আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চাইলে প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড আবেদনে বলা হয় আনোয়ারুল হত্যার মূল পরিকল্পনাকারী হলেন আখতারুজ্জামান শাহীন। আর শিমুল ভুঁইয়ার সাথে আনোয়ারুলের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, এজন্য তারা দেশের বাইরে নিয়ে আনোয়ারুলকে হত্যার পরিকল্পনা করেন। অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এখন লানের এই মামলাটা যদি হত্যা মামলায় রূপান্তর হয়, আইনি ব্যাখ্যা কি যদি কখনো হয় সেটা কিভাবে হবে? হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এখন অপহরণ মামলায় এছাড়া খুনিদের ভাড়া করা ফ্ল্যাটের সিসি ক্যামেরায় ফুটেজ, স্থানীয় পুলিশের বিশ্লেষণ ও ঢাকায় গ্রেপ্তার 3 জনকে জিজ্ঞাসাবাদ করে বোঝা যায় আনোয়ারুলকে হত্যার পর লাশ টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়। আইনজীবী বলেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে হত্যার সাথে গ্রেপ্তার 3 জনের কতটা সংশ্লিষ্টতা রয়েছে। এখন তো ক্লিয়ার হয়ে গেছে। তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন, খণ্ড খণ্ড করছেন, তারা তো পুলিশের কাছে অনসৃষ্টি স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসৃষ্টি স্বীকার করছেন। এদিকে এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় কলকাতায় জিহাদ হাওলাদারের 12 দিনের সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পেতে কলকাতার হাতিশাল বর্জ্যখালে অভিযান চালাচ্ছে স্থানীয় পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেয় গ্রেফতারকৃত আমানুল্লাহ ওরফে শিমুদের তথ্য মতে এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। তারা বলেন, শিমুল আরও জানিয়েছে হত্যার পর কয়েক ধাপে লেগজে ভরে আজিমের শরীরের বিভিন্ন অংশ সরিয়ে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজে সে দৃশ্য ধরা পড়ে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা অনুযায়ী কলকাতার নিউ টাউনে একটি ফ্ল্যাট ভাড়া নেন অপরাধীরা। সিসিটিভির ফুটেজে দেখা যায় 13 মে ফ্ল্যাটটিতে প্রবেশ করেন আনাসসহ ডিবির হাতে গ্রেপ্তার হওয়া শিমুল। ছিলেন ফয়সাল নামে একজনও, যাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে দেখা যায় একটি বড় লাগেজ নিয়ে বের হচ্ছেন অপরাধীরা। তদন্তকারী কর্মকর্তারা বলছেন, গ্রেপ্তার হওয়া শিমুলের দেয়া তথ্য অনুযায়ী আনারকে হত্যার পর কয়েক ধাপে লাগেজে করে তার শরীরের বিভিন্ন অংশ সরিয়ে নেওয়া হয়। ডেড বডির বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে দিতে পারবে। তার মানে এখন পর্যন্ত তাহলে তার মরদেহটি তারাও শনাক্ত করতে পারেনি। চেষ্টা করছে, হয়তো মানে দ্রুত সময় তারা পেয়ে যাবে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকি অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন, তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে তারা বের করে দিতে পারবে। গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হয়েছেন শিলাস্তি রহমান নামে এক নারীও। অপরাধ জগতের মানুষের সঙ্গে যার ঘনিষ্ঠতা। পড়াশোনায় বেশি দূর এগোননি, তবে আন্ডারওয়ার্ল্ডে তার নিবিড় বিচরণের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
শিলাস্তি হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন পলাতক আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী বলে জানতে পেরেছেন তারা। প্রাথমিক তথ্য অনুযায়ী হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ঘটনাস্থলে ছিলেন তিনিও। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে যোগ দিয়ে নিহত আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কান্নায় ভেঙে পড়েন। বলেন, লাশের টুকরোকেই বাবা মনে করে জানাজা পড়তে চান তিনি। হত্যার পরিকল্পনাকারীদের ধরতে পারলেই খতিয়ে দেখা যাবে আসলে কি জন্য সে এত বড় অপকর্ম ঘটালো। কালীগঞ্জের সুখে দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন সে মানুষটির হত্যার বিচার চান তারাও। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও শত শত মানুষ অংশ নেন। আমি এর বিচার চাই, আমার বাবার যে যন্ত্রণা, এই যন্ত্রণার বিচার চাই। আমি মেয়ে হিসাবে এর বিচার চাই। আমার বাবার কাছে সারা জীবন আমি অপরাধী থেকে যাব, যে আমি তার যোগ্য সন্তান হতে পারিনি, যে আমার বাবার এত বড় হত্যাকাণ্ড তার কোনো বিচার হয়নি। বিচার হবে, আমি আশাবাদী বিচার হবে ইনশাল্লাহ। ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় আটক শিমুল ভূঁইয়া খুলনার এক সময় ত্রাস ছিল। রাজনৈতিক হত্যাকাণ্ড সহ নানান অপকর্মে জড়িত ছিল তার নাম। পুলিশের হাতে আটকের পর তার পরিবার আত্মগোপনে চলে গেছে। কয়েকদিন ধরে তার স্ত্রী, সন্তান, ভাইয়ের পরিবারের কাউকেই দেখা যাচ্ছে না বলে জানিয়েছে এলাকাবাসী। খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন জীবন আহমেদ। পুলিশের হাতে আটকের পর শিমুল ভূঁইয়ার নানা অপরাধের চিত্র বেরিয়ে আসছে। এতদিন নানা কারণে ধামাচাপা থাকলেও এখন বেরিয়ে আসছে থলের বিড়াল। হত্যা, ডাকাতি সহ একাধিক মামলার আসামি ছিলেন শিমুল। প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে ওঠায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে 2022 সালে ভাই শিবলু ভূঁইয়া ফুলতলার দামোদর ইউনিয়নের চেয়ারম্যান এবং স্ত্রী সাবেনা ইয়াসমিন মুক্তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা পরিষদের সদস্য নির্বাচিত করেন। শিমুল ভূঁইয়া 14 বছর বয়সে প্রথম অস্ত্রসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন। বয়স কম থাকায় জামিন পান তিনি। পরে যোগ দেন চরমপন্থী দলে। এরপর থেকে চলে তার সন্ত্রাসী কার্যকলাপ। ফুলতলা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম নিজ অফিস কক্ষে চরমপন্থীদের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ডে শিমুল ভূঁইয়ার যাবজ্জীবন সাজাও হয়। পরে জেলে থাকা অবস্থায় আবুল কাশেমের ছেলে সর্দার বাদল হত্যাকাণ্ড হয়। এই ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে পরিবারের দাবি। 2013 সালের দিকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান শিমুল। 1998 সালের 18 আগস্ট ফুলতলা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম নিজ অফিস কক্ষে খুন হন। 2010 সালে তার ছেলে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সর্দার আবু সাইদ খুন হন। 2017 সালের 25 আগস্ট ফুলতলা উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুকে খুন করা হয়। এই তিনটি হত্যাকাণ্ডে শিমুলের জড়িত থাকার প্রমাণ মেলে। পরে নানা কারণে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। বাপের হত্যা মামলায় 2005 সালে ওদের নামে যাবজ্জীবন সাজা হয়। শিপলু, শিমুল আর মোমিনুর তিনজনে ওই রাগের বশবর্তী হয়ে 10 সালে হত্যা করে আমার বড় ভাইরে। জেলের থেকে 13 সালে বেরোয় তো মুক্তিমান আতঙ্ক হিসেবে সারা জায়গা দেশে ঘুরে বেড়ায়। ভয় ভীতি দেখায় সে ভোট করেছে করে, এবং এই বিগত নির্বাচনেও সে তার ভয়ে মারামারি, হুড়োহুড়ি অনেক কিছু করেছে, মানুষে হুমকি হামকি দিছে। তবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে শিমুল ভূঁইয়ার পক্ষে সাফাই গেলেন বড় ভাই বকুল ভূঁইয়া। ওর শত্রুতার কারণে বিভিন্ন লোকজনে আর কি বিভিন্ন মামলা মকদ্দমা মিথ্যে সত্যি এই পেশায় মশাই আর কি এইভাবে দেয়, যার কারণে এই এলাকায় ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। আমাদের পাশে ওরা পরিকল্পিতভাবে তাকে বাড়ানো হয়েছে আর কি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ প্রমাণ হলে সরকার তাকে গণপ্রোটেকশন দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, দুর্নীতির ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচনের ব্যর্থতা এবং আগের মতো বিদেশিদের সমর্থন না পাওয়ায় বিএনপি নেতারা মানসিক চাপে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। ৭৫-এর প্রতিরোধ যোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের মরদেহে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতিবাজ ও অপরাধীদের কোনো দল নেই। বিচারে দোষ প্রমাণিত হলে সাবেক আইজিপি ও সেনা প্রধানেরও শাস্তি হবে। অপরাধ করে কেউ পার পাবে, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন।
সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। ওবায়দুল কাদের অভিযোগ করেন, শুধু ক্ষমতায় যেতে বিএনপি নেতারা দূরদেশের প্রভুদের দিকে তাকিয়ে রয়েছে। আগের মতো তাদের সমর্থন না পেয়ে সরকারের বিরুদ্ধে দলটির নেতারা মিথ্যাচার করছে বলেও অভিযোগ তার। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ। এখন তাদের এদিকেও নেই ওদিকেও নেই। বন্ধুরাও আগের মতো এসে তাদেরকে উৎসাহিত করে না। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা অনেক দেশ আওয়ামী লীগের সাথে রয়েছে বলেও দাবি করেন তিনি। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশ প্রধান এবং সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি এবং সমমনা দলের নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম এবং গণ অধিকার পরিষদ আয়োজিত ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বক্তারা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের রাস্তায় নেমে আসারও আহ্বান জানান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিএনপির নেতাকর্মী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শকের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার। সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। এই সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আজ স্বর্ণ চোরাচালানি জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? করে তুলতে হবে। আর বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকালে একই স্থানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সংগঠনটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, সরকার ইচ্ছে করে ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেফতারের দাবির প্রতি বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক এই আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। ইসরায়েলি বাহিনী নির্বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে বিশ্ব জনমত জোরদারে দেশবাসীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড় রূপ নিতে রোববার আঘাত আনতে পারে বাংলাদেশ এবং ভারতের উপকূলে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে শনিবার দুপুর থেকে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণেই সারা দেশে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানায় আবহাওয়া অফিস। নাজিবুর রহমানের রিপোর্ট। সূর্যের প্রখরতায় অস্বস্তিতে নগর জীবন, খেটে খাওয়া মানুষেরা বিপাকে এ দাবদাহের কারণে।
সকাল থেকেই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে ঢাকার তাপমাত্রা, আর এতেই নাভিশ্বাস উঠেছে জনজীবনে। গরম বাবা অতিরিক্ত, গাড়ি চালা যাচ্ছে না, কষ্ট মানে বুক ফাটে যাচ্ছে গরমে। গরমের জন্যই তো আমি সাতটা সেবা পাওয়া আশার খবর, চলমান এই তাপপ্রবাহ বেশি দিন থাকছে না। শনিবার দুপুর থেকেই দমকা হাওয়া বইতে পারে ঢাকায়। সেই সাথে দেশের বেশিরভাগ অঞ্চলে শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। তারা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শনিবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ২৬ মে খুলনা ও সুন্দরবন উপকূল অতিক্রম করার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আর এর গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। এটা পর্যায়ক্রমে আজকে সন্ধ্যা নাগাদ এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী ২৬ তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। আমাদের যে খেপুপাড়া এবং সুন্দরবন এই এলাকার দিকে এটার আপাতত এই গতিপথ এই দিকে এটা লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসার কারণে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সিলেটের আরেকটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। খনন কাজ শেষে কৈলাসটিলা গ্যাস ক্ষেত্রে ৮ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তারা। এ নিয়ে গত ৭ মাসে সিলেটের ৪টি কূপে গ্যাসের অনুসন্ধান মিলল। গত বছরের জানুয়ারি থেকে কৈলাসটিলার ৮ নম্বর কূপে খনন কাজ শুরু করে বাপেক্স। কূপের ৩,৪৪০ ফিট থেকে ৫৫,০০০ ফুট গভীরতায় গ্যাস পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ গ্যাস উত্তোলন শুরুর আশা প্রকাশ করেছেন তারা। প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই কূপ অনুসন্ধান এবং খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ। ঝিনাইদহে চিকিৎসকের অবহেলায় সূচনা জান্নাত নামে এক নবম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ করেছে পরিবারের সদস্যরা জানান, গত ২৬ এপ্রিল অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে সূচনাকে ভর্তি করা হয় ঝিনাইদহ ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। সেখানকার ডাক্তার মোজাম্মেল হক সূচনাকে ওই দিনই অপারেশন করেন। সেই থেকে তার জ্ঞান ফেরেনি। ২৭ এপ্রিল ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তির ৭ দিন পরও জ্ঞান না ফেরায় তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর ৩ দিন পর তাকে ভর্তি করা হয় ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে। বৃহস্পতিবার মৃত ঘোষণা করা হয় তাকে। এই ঘটনায় ঝিনাইদহ কমিউনিটি ব্যাংক হাসপাতালের চিকিৎসক মোজাম্মেল হক রেজা সেকান্দারকে আসামি করে মামলা করেছেন নিহত সূচনার বাবা জাহাঙ্গীর আলম। আসন্ন পবিত্র হজকে সামনে রেখে মক্কায় পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি মুসল্লিরা। এখন পর্যন্ত ৩৮,০০০-এর বেশি বাংলাদেশি মক্কা এবং মদিনায় পৌঁছেছেন। বাংলাদেশিদের বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মক্কার হজ কাউন্সিলর। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গোটা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হাজির হচ্ছেন মক্কা নগরীতে। এবারের মৌসুমে বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন ৮৩,২০০ মুসল্লি। এর প্রায় অর্ধেক বাংলাদেশি পৌঁছে গেছেন মক্কা মদিনায়। আমরা সৌদি সরকারের সহযোগিতায় বাংলাদেশে মোটামুটি ভালো সহযোগিতা পাইতেছি, বাসাবাড়ি ভালোই পেয়েছি। এদিকে বাংলাদেশ থেকে আগত মুসল্লিদের জন্য ইতিমধ্যে বাড়ি ভাড়া সহ হজ পালনের সকল আয়োজন সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশ হজ অফিস। বিভিন্ন টিমের পাশাপাশি আমাদের একটা আইটি টিমও এখানে কাজ করে। আইটি টিমের অনেক সদস্য এখানে এসেছেন। তারা আমাদের এই অফিস ভবনের নিচে একটা ডেস্ক আছে, সেখান থেকে হজযাত্রীদের সেবা দিয়ে থাকেন। মিনা আরাফাতেও তারা একটা সেবা দিয়ে থাকেন। অন্যদিকে মক্কা, মদিনা ও জেদ্দায় আগত বাংলাদেশি মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন আইটি বিভাগ ও বাংলাদেশ হজ মেডিকেলের সদস্যরা। অন্যান্য বছরের তুলনায় এবছর সম্পূর্ণরূপে ওনাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে একেবারে ভিন্ন রূপে সাজিয়েছেন এবং ওনারা খুব তৎপর রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন হাজিদের সেবায়। বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার হজ যাত্রীদের চিকিৎসা সেবা দিতে ২৪ ঘন্টায় খোলা রয়েছে। এ পর্যন্ত আমাদের কারো কোনো টেম্পারেচার জনিত কোনো প্রবলেম এখন আমরা ফেস করিনি, যদিও অসহনীয় টেম্পারেচার। চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসের খবর। সৌদি আরবে বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ায় কর্মসংস্থান তৈরির পাশাপাশি সচল রয়েছে রেমিটেন্স প্রবাহ। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় প্রবাসীদের সুলভ মূল্যে বিমান টিকিটের নিশ্চয়তা দিয়ে আল বালাদ রিয়াদ ব্যাংকের
সামনে যাত্রা শুরু করেছে আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ আল জিনানি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের ৩য় শাখা। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সৌদি বাংলা বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন গ্রুপের চেয়ারম্যান আব্দুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মঞ্জুর রহমান, জামাল উদ্দিন, নূর হোসেন সবুজ সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।